7.5 মাস পেট নিয়ে স্বামী দ্বিতীয় বউকে বরণ করতে দেখছি। আমার শাশুড়ি খুব খুশি হয়ে বরণ করে ঘরে তুলল। আয় মা, আমার ঘরে আয়। ভাই সাহেবকে দেওয়া কথা আজ রাখতে পারলাম। এতদিনে আমার ছেলে কাজের মতো কাজ করছে। আয় বাবা, এই সোফাতে বস, আমি তোদের জন্য জুস নিয়ে আসছি। আমি আর দাঁড়িয়ে না থেকে তাদের সামনের সোফাতে বসে পড়ি। আমি তাইয়েবার হোসেন, বাবা আরিয়ান হোসেন, মা লাবণ্য বেগম, বড় ভাই আদ্রিয়ান হোসেন। আমার পরিবারের সবাই অস্ট্রেলিয়ার সিডনিতে থাকে, তবে শ্বশুরবাড়ির সবাই জানেন আমি এতিম। কেন জানে পরে বলবো। স্বামী মেহরাজ, বাবা মানিক শেখ, মা সালমা, ভাই মিজান, বোন মেহের। রাজ, কী কারণে তুমি এমনটা করলে? কি কমতি ছিল আমার ভালোবাসায়? দেখো তাইয়েবা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আনিনি। বলতে পারো এতদিন তাহলে কি ছিল? মূলত আমি কেয়াতকে শুরু থেকেই ভালোবাসি। একটা অ্যাক্সিডেন্টে ওর মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে, তাই তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমাকে বিয়ে করি। এখন বাচ্চাটা জন্ম নিলে তোমাকে ডিভোর্স দিব। আমি যদি তোমার নামে কেস করি তখন কি হবে? হা হা হা, আমাকে তুমি এত কাঁচা খেলোয়াড় ভেবো না। আমি তোমার মতো এতিমকে জেনে শুনে বিয়ে করি, যাতে পরবর্তীকালে কোনো ঝামেলা করতে না পারে। তুমি এই সব ছোট লোকের সাথে এত কথা বলছো কেন? এই মেয়ে বেশি কথা বলবি না, আমার যা বলি তাই শুনবি। তাহলে ডিভোর্সের 4 লাখের সাথে আরও 1 লাখ বাড়িয়ে দেব। আমি শুধু ওদের কথা শুনছি। আমার শাশুড়ি এসে আমার গালে একটা থাপ্পড় মেরে বলে, ফকিরের বাচ্চা, ফকির, তোর মতো একটা এতিমকে এতদিন আমার বাড়িতে আদর যত্ন করেছি, তোর 7 কপালের ভাগ্যে। শ্বশুর এগিয়ে এসে বলে, দেখো মেয়ে, তোমার কোনো যোগ্যতাই ছিল না আমার ছেলের বউ হবার, তারপরও হয়েছ। এখন এই বাচ্চাটা দিয়ে চলে যাবে, না হলে মেরে ফেলবো। কাঁদার জন্য দুনিয়াতে কেউ থাকবে না। বাবা, আমি তো নিজে আসি নাই, আপনার ছেলে এনেছে বলে এসেছি। আগে যদি জানতাম আপনারা এতটা নীচ, তাহলে আমি কেন আমার থুতুও ফেলতে আসতাম না। দেখলি রাজ, কত বড় সাহস আমাকে কথা শোনায়। আজ ওকে বোঝাবো তোমাকে অপমান করার পরিণাম। একটা লাঠি নিয়ে আমাকে কয়েকটা বাড়ি মারলে আমি ব্যথায় ছটফট করে কেঁদে দিলাম। আমার কান্না শুনে ঘর থেকে আমার ননদ ও দেবর এসে দেখে তার ভাই আমাকে মারছে। দুজনে এগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। কি করছিস ভাই? ভাবিকে মারছিস কেন এই অবস্থায়? বাচ্চার শরীরে আঘাত লাগবে। ভাই, এই মেয়েকে তোর নতুন ভাবি। কি তোমার মাথা খারাপ হয়েছে? তুমি ভাবিকে রেখে আবার বিয়ে করেছো? বাচ্চা হলে ওকে ডিভোর্স দিব, তাই এই কয়েকদিন ওকে মুখ বন্ধ করে থাকতে বলবি। চলো কেয়া, আমরা ঘরে যাই। বেবি, আমাদের বাসর কোথায় সাজাবে? কেন, আমি যে ঘরে থাকি সেখানে? না বেবি, ওই ঘরে এই ছোট লোক থেকেছে এতদিন, তাই ওখানে না, অন্য ঘরে। আচ্ছা, পশ্চিম পাশে ঘরে সাজাবো, লোক আসবে সন্ধ্যায়। এখন মা রুমে গিয়ে ফ্রেশ হও। ওই ঘরে থাকবে না, ছোট লোক থেকেছে বলে। আর যে ছেলের সাথে বিয়ে বসছো সেই ছেলেটার প্রতিটি অঙ্গ এই ছোট লোকের ছোঁয়া লেগে আছে। তাহলে বোঝা যায় কে আসল ছোট লোক। মেহের, তোর সাহস তো কম না, তুই কেয়ার সাথে এইভাবে কথা বলিস? মা, বাবা, তোমরা ভুলে যেও না, আমি তোমাদের মেয়ে। বেশি কথা বললে তোমাদের সবাইকে পুলিশের কাছে ধরিয়ে দিব। প্রথম বউ অনুমতি না নিয়ে বিয়ে করেছো, এখন তার উপর অত্যাচার করছো। হায় হায়, এই কাল নাগিনী আমার ছেলে মেয়েকে কি জাদু করেছে, যার জন্য ওর মতো একটা এটিমের জন্য বাবা মা বড় ভাইকে পুলিশের ভয় দেখায়। তোমরা এখনও আমাদের ইনকামের ওপরে চলো, তাই আজ যা বলেছিও মাফ করলাম। ভবিষ্যতে যাতে আর কোনো দিন না দেখি এমন ব্যবহার করতে। ভাবি, চলো তোমার ঘরে। ওদের সাথে কথা বলে লাভ নেই, ওরা লোভে পড়ে অন্ধ হয়ে গেছে। রাজ, আজ যে কথা আঘাত করছো, পরশু এর থেকে বেশি আঘাতের জন্য প্রস্তুত থাকো। আমি আবার কারো ঋণ বেশি দিন রাখি না। তোকে তো আমি। থামো রাজ, ও এমন করছে যাতে আমাদের বেবির ক্ষতি হয়।
বলতে থাকুক, কিছু বলো না, চলো ঘরে। মেহের ও মিরাজ আমাকে ঘরে এনে শুয়ে দিল। আঘাতের জায়গাতে মলম দিয়ে কাঁদতে লাগলো। ভাবি, আমি তোমাকে বেশি দিন এখানে রাখবো না। দেখো, বেবি হওয়ার আগেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। মেহের, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মেহের চলে গেলে ওঠে, দরজা বন্ধ করে এসে খাটের বসলাম। একটু কাঁদলাম না, কাঁদলে মন হালকা হয়ে যাবে, তাতে শান্তিটা কঠিন দিতে পারবো না। মোবাইলটা নিয়ে কল করলাম বাবার মোবাইলে। হ্যালো মা, কেমন আছো? আমার নাতি কেমন আছে? ভালো নেই আমরা। তোমার চুজ করা ছেলেও তার বাবা মাকে অনেক লোভী বাবা। আজ সব কিছু বললাম। মামনি, তুমি চিন্তা করো না, আমরা সবাই কাল আসছি। একেবারে রাখছি, আমি এখন ঘুমাবো। আদ্রিয়ান, লাবণ্য, এদিকে আসো। আমাদের আদরের সন্তান ভালো নেই। আমি মানুষ চিনতে ভুল করছি। ওরা আমার মেয়েটার সাথে এত বড় অন্যায় করে আবার তাকে আঘাত করে। কি বলো বাবা? তাবুর কি হয়েছে? সব কিছু খুলে বলল। দাঁড়াও, আমি এখনই টিকিটের ব্যবস্থা করছি। ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। চিনে না কার বোনের গায়ে হাত দিয়েছে। আদি আমার তাবুকে ওই রাস্কেলটা মেরেছে। হু হু হু। আমার মেয়ে, আমার কলিজা, কেন আমার দ্বারা এত বড় ক্ষতি হলো? আল্লাহ! বাবা শান্ত হও। আমাদের কলিজাকে যতটা আঘাত করেছে তার চেয়ে 4 গুণ বেশি আঘাত দেব, দেখে নিও। যখন মানিকের ছেলেকে আমি তাই এবার জন্য পছন্দ করলাম, তখন মেয়েটা একেবারের জন্য না করেনি, শুধু বলেছে আমার একটা ইচ্ছা আছে, আমি ছেলের সাথে দেখা করে প্রেম করব এবং পালিয়ে বিয়ে করব। এটা আমার ছোটবেলার থেকে শখ। পরে ঠিক 2 বছর পরে তোমরা যাবে তাদেরকে সারপ্রাইজ দিতে। ছেলে যেহেতু আমরা পছন্দ করেছি, তাই খুশি মনে সেদিন মেয়েকে বিদায় দিয়েই সন্ধ্যায় লোক এসে বাসর ঘর সাজিয়ে দিয়ে গেল। কেয়া আমার ঘরে এলো। জানো তাইয়েবা, আমি আরও পরে বিয়ে করতাম। কেন জানি মনে হলো বাচ্চাটা হলে যদি রাজ পাল্টে যায়, তাই তো আজ মরার ভয় দেখিয়ে বিয়ে করে বাড়ি এলাম। অভিনন্দন তোমাকে, এত সুন্দর মুখোশ পরে থাকো বলে। তবে যা করার করে নিও। 2 দিন পরে এই মুখোশটা সারা দুনিয়ার সামনে টেনে ছিঁড়ব বেবি। ভাঙবে তবু মুস্কাবে না, দেখি কতদিন এই দেমাগ থাকে। মুখ বেঁকিয়ে চলে গেল। রাজবাসতে থাকো সুখের ভেলায়। তোমার এই ভেসে যাওয়ার ভেলা যদি মাঝ সমুদ্রে না ফেলি, তাহলে আমার নাম তাইয়েবা হোসেন না। তোমরা বনের সিংহের সাথে লড়তে এসেছে, দেখো কি করি। মারের কারণে রাতে প্রচুর জ্বর আসলো। জীবনে কখনো জ্বর একটা থাপ্পড় খাইনি, সেই আমি লাঠির আঘাত সহ্য করলাম। আমি সারা রাত ব্যথায় ছটপট করছি, আর তারা সুখের সাগরে ভাসছে। কাছে ছিল যখন দেখল ভোরের দিকে জ্বর কিছুতেই কমছে না, তখন শাশুড়িকে বলে ডাক্তার ডাকতে। শোন মেহের, ডাক্তার ডাকতে হবে না, নাপা খাওয়া জ্বর কমে যাবে। আমার এখন অনেক কাজ, ওরা উঠে নাস্তা চাইবে। মা, ভেবে বলছো তো সেই বাচ্চার জন্য তোমরা এতটা জঘন্য কাজ করলে? এখন যদি সেই বাচ্চার মার কিছু হয়, বাচ্চা বাঁচবে তো? হায় আল্লাহ, আমি তো ভেবে দেখিনি। যা মিরাজকে বল ডাক্তার ডাকতে। আমার হয়েছে যত জ্বালা, একটা ছেলে মেয়ে যদি কথা শুনতো। এক জ্বালা হয়েছে এই এতিমের বাচ্চাকে নিয়ে। তুই চাল চলোহীন একটা মেয়ে হয়ে এত বড় বড় কথা বলিস কিভাবে? হ্যাঁ, এই দুনিয়াতে বাবার টাকা থাকলে কারো মেয়েরা ও রাজরানী, আর বাবার টাকা না থাকলে সুন্দরী মেয়ে হয়েও চাকরানি। তোর মতো এতিমেরা যদি আমাদের কাজে না আসবি, তাহলে তোকে কি পুজো করার জন্য রাখবো? কিছু টাকা পাবি এর বিনিময়ে, তাতে তোরই তো লাভ। ডাক্তার এসে দেখে, খুব রেগে যায়। এই রোগীকে আমি দেখব না, এটা পুলিশ কেস। একজন প্রেগনেন্ট মেয়েকে কেউ এইভাবে মারে? যে মেরেছে সে কি মানুষ? ডাক্তার সাহেব, আপনার কাজ চিকিৎসা করানো, এত কথা বলছেন কেন? হে, টাকা দেব বেশি করে, এই ফকিরের বাচ্চার চিকিৎসা করান। আমাকে আপনি কি ভাবেন টাকার জন্য আমি রোগী দেখি? আমি এখনই পুলিশকে খবর দিচ্ছি। মা, তুমি যাও এখান থেকে, আমি দেখছি ব্যাপারটা।
ডাক্তার প্লিজ, এখন রাগার সময় না, আগে রোগীকে বাঁচান, পরে এদের দেখছি। আপনার একটা ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হতে পারে। ডাক্তার সাহেবের দৃষ্টি নরম হলো, তাড়াতাড়ি ভাবিকে দেখলো, একটা ইনজেকশন দিয়ে বলল, দেখো জ্বর অনেক, মাথায় পানি দাও। আর আমি ইনজেকশন দিয়ে দিলাম, এতে জ্বর কমে যাবে। জ্বর কমে এলে তখন কিছু খাওয়াবা, আর ওই ওষুধগুলো এনে খেলে ইনশাল্লাহ আর জ্বর উঠবে না। ডাক্তার চলে যাবার 1 ঘন্টা পরে ভাবির জ্বর সেরে পুরো শরীরে ঘামে ভিজে গেছে। ভাবি তুমি উঠে বসো, আমি তোমার জামা পাল্টে দেই। মেহের, আমি গোসল করব, আমাকে একটু ধরে বাথরুমে নিয়ে যাও। চলো আমি তোমাকে গোসল করতে সাহায্য করি। শরীরে পানি পড়াতে মায়ের জায়গাতে জ্বলে উঠল। ওফ মেহের, আমার শরীর জ্বলে যাচ্ছে। মেক্সিটা খুললে দেখতে পেলাম পুরো শরীরে মায়ের দাগ, বেশিরভাগ 2 হাতের ডেনাতে। আল্লাহ তুমি ওদেরকে জাহান্নামের আগুনে পোড়াও, ওরা মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে। রুমে বসিয়ে আমাকে খাবার খাওয়ালো। ভাবি, আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলেছি, তুমি বাবু না হওয়ার পর্যন্ত ওর কাছে থাকবে, পরে একটা ব্যবস্থা করব। আমার আর ছোট ভাইয়ার কাছে যা আছে তাতে তোমাদের দুজনের কয়েক মাস চলে যাবে। ছোট ভাইয়ার চাকরি হয়েছে এই কথা বাসায় কেউ জানে না, আর ভাইয়া কাউকে বলবে না। আমি আর ছোট ভাইয়া এই বাড়িতে থাকবো না, তাই তোমার বুক থেকে যেন এই সন্তান কেড়ে নিতে না পারে, তার জন্য তোমাকে পালাতে হবে। তাদের সাথে পারবো না, তাই আমি যা বলি মন দিয়ে তাই করো। মেহের ভাবির ওপর ভরসা রাখো, এরা কেউ আমার বাচ্চাকে সারাতে পারবে না। তবে ওদের আরামের দিন শেষ। সবচাইতে করুণ হাল করব তোমার ভাইয়ের। আমার সাথে চিট করছে, বোঝাবো ওকে আমি, তাই এবার আমার পায়ে পড়ে কাঁদবে দেখে নিও। চিন্তা করছি আমার সাথে তোমাকেও নিয়ে যাব, আমার ভাবি বানিয়ে। তোমার তো ভাই নেই, থাকলে এখনই কবুল বলে দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার চুলে বিলি নিয়ে দিই, তুমি আরও একটু ঘুমাও। সকাল 11টায় দুজন ঘুম থেকে উঠে এলো নাস্তা করতে। খেতে বসে, মা আজ এত হালকা নাস্তা কেন? তুমি জানো না আমি এসব খাবার খাই না। বাবা, আমি তো অনেক দিন রান্না করি না, তাই জানি না, তুই কষ্ট করে খেয়ে নে। কেন তাই বা? কোথায় ও রান্না করেনি কেন? কিভাবে রান্না করে খাওয়াবে ভাইয়া? কাল জানোয়ারের মতো মেরেছে, তাই তো এখনো বিছানায় থেকে উঠতে পারেনি। আর তোমার বউ কোনো জমিদারের মেয়ে না যে শ্বশুর বাড়ি এসে বেলা 11টায় আসে নাস্তা খেতে। বড় ভাবি কিন্তু বিয়ের পরের দিন সবার জন্য নাস্তা বানিয়েছিল। মেহের বিয়ের পরে প্রথম সবারই এমন হয়, তাই বলে তুই এভাবে কথা বলবি তোর ভাবির সাথে? এখনই সরি বল। তুইও তো পারতি আমাকে সাহায্য করতে। কেন আমি তোমাকে সাহায্য করব? আমি কি গরিব বাপের সন্তান যে চাকরানি হবে? আমি তো এইবারে রাজরানী, কারণ আমার বাবার টাকা আছে। তুমি হতে পারো তোমার 2 নাম্বার বোর চাকরানি। মা, তোমার মেয়েকে বলে দাও কেয়ার সাথে এরপর থেকে এভাবে কথা বললে পরিণাম খারাপ হবে। ভাইয়া সব বলে দেবে। সামনে কি হবে চকচক করলেই শোনা হয় না। এই মেয়ে যে কেমন তা আমার জানা হয়ে গেছে। এরা পারে অন্যের সংসার ভাঙতে। দুপুরে সবার খাওয়া শেষের দিকে বাবার খাওয়া শেষ, সে বসে আছে সোফার মধ্যে। আমি ভাবির খাওয়ার পরে নিচে নামছি। কি মহারানীর শরীর এখন কেমন দুটো, বাড়িতেই বিছানা ধরেছে। আমি কেন কথা বললাম না? কি দরকার এদের সাথে কথা বলে, যাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। ভাইয়ার মোবাইলে কল আসলো। কথা শেষ হলে সে হাত পা ছেড়ে সোফার মধ্যে বসে পড়লে, বাবা সর্বনাশ হয়েছে, আমাদের 2টা ডিল ক্যান্সেল হয়ে গেছে। কি বলিস? সব মাল প্রস্তুত, এখন বলছস ক্যান্সেল? হ্যাঁ, ম্যানেজার তো তাই বলল। এখন কি হবে? লোন নিয়ে এই ডিলগুলো প্রস্তুত করছি। কি কপাল আমাদের ঘরে, লক্ষ্মী আসতে না আসতে শ্বশুর বাড়ির লোককে পথে বসিয়ে দিল। সত্যি মা, তোমাদের নতুন বউ তো আমাদের একদিনেই পথের ফকির বানালো। সামনে কি হয় কে জানে। মেহের, তোর ঘরে যা, এখন কারো মন ভালো নেই, পরে তোকে মারতে সময় লাগবে না। শোনো মা, আজ যা হলো না সেটা একটা এতিমের ওপরে জলম
করার জন্য। এখনও সময় আছে, আল্লাহর কাছে মাপ চাও। বলতে না বলতেই মেহেরের গালে থাপ্পড় পড়ল। তোর সাহস কত আমার তা খেয়ে আমারই ধর্ম দেখিস, বিয়াদব মেয়ে। শোনো ভাইয়া, প্রথমত আমি তোমারটা খাই না, যা খাই আমার বাবার ইনকামের টাকা, আর দুদিন ব্যবসার হাত দিতে না দিতে সবাইকে পটের ফকির বানিয়েছো। তোমার বউ বাড়িতে পা দিতে না দিতে তোমরা ধ্বংস হতে শুরু করলে। মনে পড়ে ভাবি যখন আসে তখন আমরা একটা বড় ডিল পাই, তখন তো খুশিতে গদগদ করছিলে। এখনও করো গদগদ, সেটা খুশিতে না আফসোস। আবারও মারার জন্য তেড়ে আসলে কেয়ার মোবাইলে কল আসলো। হ্যালো স্যার। জি স্যার। কেন স্যার, আমার কি দোষ? ধপাস করে চেয়ারে বসে পড়ল রাজ। আমার চাকরিটাও চলে গেল। কি? কেন? কিছুই বলল না, শুধু বলল পুঁটি মাছ হয়ে বল মাছের সাথে লাগো কি করে? আমি তো এমন কারোর সাথে লাগতে যাইনি, নিচে ওই মেয়েটা আমাদের অভিশাপ দিয়েছে। কি অবাক করার কথা, কেউ অভিশাপ দিলে তা ফলে যায়, সাথে সাথে তা আজ বুঝলাম। তাহলে তো সামনে তুমি মারা যাবে, কারণ তোমার কারণে ভাবি অনেক আঘাত পেয়েছে। তাই সাবধান, কখনো আল্লাহ তোমাকে তার দরবারে উঠিয়ে নিয়ে যায়। এখন কি আমার এত সাধনার চাকরি, এই বাজারে 80,000 টাকার চাকরিটা গেল। বুঝলাম না আমি কার কি করেছি। ওফ আল্লাহ, এখন কি করব? বাবা আমি যাই মিস্টার ড্যানি কাছে, যদি কিছু হয় চলো আমিও যাই। বাবা ছেলে চলে গেল। কেয়া নিজের ঘরে চলে এলো, ফোন দিল স্যারকে। স্যার, আমার দ্বারা কোনো ভুল হয়েছে যে আমাকে চাকরি থেকে বাদ দিলেন? আপনি যখন যেখানে ডেকেছেন আমি গিয়েছি। তাহলে শোনো কেয়া, তুমি আমার থেকেও বড় কারোর সাথে ঝামেলা করেছো, তাই তো তোমাকে চাকরিতে রাখতে পারছি না। তোমার মতো মেয়েকে চাকরিতে রাখলে আমার পথে বসতে হবে। তোমাকে বের করে দেওয়াতে আমারই লাভ হয়েছে, সেই পরিবর্তে একটা বড় ডিল হাতে পেয়েছি। তাছাড়া তোমার যা যোগ্যতা তা দিয়ে নতুন করে চাকরি পেয়ে যাবে। এই পর্যন্ত এসেছো আমাদের মতো কত বসদের খুশি করে, এখন আবার চেষ্টা করো আমাকে শেখাতে আসছে কীভাবে চাকরি করব। তোকে তো পরে দেখে নেব। বাবা ছেলে ক্লান্ত হয়ে বাসায় এলো। ড্রয়িং রুমে বসে তাইয়েবাকে ডেকে পানি চাইলো। রাজ, তুমি ওই মেয়েকে ডাকলে কেন? আমাকে কি তোমার চোখে পড়ে না? সরি, সব সময় ওকে ডেকে চাওয়াটা অভ্যাস হয়ে গেছে, রাগ করো না। রাজ, বাবা কিছু হলো? না মা, মিস্টার ড্যানি চলে গেছেন। কি করে এই লোন পরিশোধ করব? কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না। রাতে ওরা কোনো রকম খেয়ে ঘুমাতে চলে গেল। সকালে সবাই আজ তাড়াতাড়ি উঠল। মেহের তার ভাবির জন্য মাছ ভাজছে। জ্বর ছাড়ার পর মাছ ভাজা দিয়ে ভাত খেতে চাইছে তাই। মেহের, কি রান্না করছো? আমাদেরকে 1 কাপ কফি করে দাও তো, মাথাটা খুব ধরেছে। মেহের নিজের মতো রান্না করে খাবার নিয়ে চলে যাচ্ছিল। কোথায় যাচ্ছ? আমি বললাম না আমাকে কফি করে দিতে? তা না করে তুমি খাবার নিয়ে চলে যাচ্ছ। তোমার কফি তুমি করে খাও, তোমার সাহস হয় কী করে আমাকে হুকুম দাও? এখন সরো, ভাবির ক্ষুধা লাগছে, খাবে। তোমার সাথে কথা বলার মতো রুচি ও সময় আমার নেই। দেখলে রাজ, তোমার বোন আমাকে 1 কাপ কফি করে দিতে পারলো না, অথচ ওই ছোট লোকের জন্য রান্না করে নিয়ে গেল। আপনার সাহস হয় কী করে আমার বোনকে হুকুম দেওয়ার? বড় ভাবি 1.5 বছর হতে চললো, কখনো কাউকে কোনো কাজের জন্য বলেনি। তাছাড়া খালাকে বলতে পারতেন, তা না করে আমার বোনকে বলছেন। আহ মিরাজ, কেন ঝামেলা করছিস? কি এমন হতো ওকে কফি করে দিলে? ইদানিং মেহের বেশি বেয়াদব হয়ে যাচ্ছে। অবাক করলে ভাইয়া, যে বোনকে আমরা 1 গ্লাস পানি ঢেলে খেতে দেই না, তাকে বলছো তোমার 2 নাম্বার বউকে কফি করে দিতে? 2 ভাইয়ের কথার মাঝে প্রতিবেশী কয়েকজন আসলো। কি গো রাজের মা, তোমার ছেলে নাকি আবার বিয়ে করছে? আগের বউ না বাচ্চা পেটে, তাহলে আবার বিয়ে করলে আনলো যে? এইটাই বুঝি পরের বউ? তা কি সমস্যা যার জন্য আরেকজনের দ্বিতীয় বউ হলে? ভাবি, কোনো সমস্যা নাই, ওরা একে অপরকে ভালোবাসতো তাই বিয়ে করে নিয়ে এসেছে। প্রথম বউকে তো তোমার ছেলেই পছন্দ করে বিয়ে করেছিল।
এখন বলছো এই মেয়েকে ভালোবাসতো? মনে হয় তোমার ছেলের চরিত্রের সমস্যা। সুন্দরী মেয়ে দেখলে প্রেমে পড়ে যায়। কি যা তা বলছেন, আর আপনাদের কোনো কাজ নেই আরেকজনের বাড়ি এসে এই ধরনের কথা বলেন? এই মেয়ে, তোমার কথা শুনে বোঝা যায় তুমি কেমন মেয়ে। লজ্জা করলো না আরেক মেয়ের সংসার ভাঙতে? এখন আবার বড় গলায় কথা বলো। এদের জন্য সমাজটা নষ্ট হয়ে গেল। এটা ভদ্র এলাকা, তাই তোমাদের এই ধরনের কাজের জবাব দিতে হবে। আরে ভাবি, তাই বা বউটা কোথায় দেখছি না? কেন তাড়িয়ে দেয়নি তো? না না ভাবি, ও তো ওর রুমে। চলেন তো গিয়ে দেখি আছে নাকি। বলে সবাই তাই এবার রুমে আসলো। হায় আল্লাহ, এ কী অবস্থা তোমার? কে এভাবে মারলো? পাশের বাসায় আন্টিরা একসাথে আসার আমি বুঝতে পারিনি, তাই হাতের দাগগুলো ডাকতে পারিনি। আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে। ওরা এত বছর ভদ্রলোকের মুখোশ পরেছিল, একটা গর্ভবতী মেয়ের সাথে কেউ এমন করতে পারে? কেয়া, তোমার উচিত হয়নি তাদের সাথে এভাবে কথা বলার। এখন ওরা তিলকে তাল বানাবে। তাদের এত সাহস হয় কিভাবে আমাদের বাসায় এসে কথা শোনাবার? তখনই অনেকগুলো লোক ঢুকলো। সামনে যাদেরকে পেল সবাইকে পিছনে হাত নিয়ে বেঁধে ফেললো। আপনারা কারা? আমাদের এইভাবে বাঁধছেন কেন? সবার মুখে টেপ লাগিয়ে দিয়ে মেঝেতে বসায়। বাসার ভেতরে একে একে কয়েকজন লোক ঢুকে, যাদেরকে সবাই চিনে, কিন্তু মুখে টেপ থাকায় কথা বলতে পারছে না। আরিয়ান তাবু তাবু করে ডাকছে। তখন কাজের খালা বলল উপরে। 1 মিনিট দেরি না করে উপরে গেল, দেখে তার আদরের বোনকে একটা মেয়ে ভাত খাওয়াচ্ছে। কিছু মহিলা তার পাশে বসে আছে। একজন মাথায় হাত বুলিয়ে কি যেন বলল। আদ্রিয়ান মুগ্ধ হয়ে মেয়েটাকে দেখছে। তার বোনকে কি সুন্দর মাছ বেছে বেছে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ হলে পানি খাইয়ে তার আঁচল দিয়ে মুখ মুছে দিল। প্লেট নিয়ে উঠে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কে আপনি, আর এখানে কেন এসেছেন? সবাই দরজার দিকে তাকালো। তাইবা ভাইয়া বলে চিৎকার দিয়ে ছেলেটা দৌড়ে এসে বোনকে ধরে, ভাইয়া, মা বাবা এসেছে? হ্যাঁ নিচে আসে, চল, এই বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। আমাকে ধরে উঠাও, আমি একা উঠতে পারছি না। আদি বোনকে কোলে করে নিয়ে নিচে নামলো। ভাবিকে, এই লোক আসো নিচে বলছি। তাই এবার পিছনে পিছনে সবাই এলো ড্রয়িং রুমে। দাঁড়িয়ে আছে আরিয়ান, লাবণ্য। তাইবাকে এনে সোফাতে বসালো। মেয়েকে দেখে বাবা মা দুজনেই কাঁদতে লাগলো। মা মারে, আমাকে তুই মাফ করে দে। আমার পছন্দের পরিবার যে এতটা জঘন্য হবে জানতাম না। বাবা প্লিজ মাপ চেয়ে আমাকে পাপী করো না। তাছাড়া আমি নিজেই তো বুঝতে পারিনি। তাকিয়ে দেখি মিরাজকে ও বেঁধে রেখেছে। ভাইয়া, ওইটা আমার দেবর, ওকে ছাড়তে বলো। লোকগুলো ছেড়ে দিল। ভাই বোন দুজনকে কাছে ডাকলো। বাবা মা, এরা দুজন আমার দেবর ননদ। মেহের, মিরাজ, ওরা আমার বাবা মা আর বড় ভাই। কিন্তু তুমি না এতিম তাহলে? না মেহের, আমি এতিম না। তবে আজ তোমাদের একটা কাহিনী শোনাই, কেন আমি এতিম পরিচয় দিলাম। বাবা যখন তোমার ভাইকে আমার জন্য পছন্দ করলো, তখন আমার কাউকে পছন্দ না থাকায় রাজি হই। তবে এক শর্ত, ছোটবেলা থেকেই পালিয়ে বিয়ে করার শখ ছিল, তাই বাবাকে বলে তোমার ভাইয়ের সামনে এতিম হিসেবে আসি। তাই অফিসে সামান্য বেতনের চাকরি নেই। যখন তোমার ভাই জানতে পারলো এতিম, ঠিক 1 মাস পরে আমাকে বিয়ের কথা বলে। তোমার ফ্যামিলির লোকেরা এই বিয়ে করাবে না বলে বেঁকে বসে, আর তোমার ভাই আমার প্রেমে দিয়ানা হয়ে পালিয়ে বিয়ে করার কথা বলে। আমরা বিয়ে করে এলে তোমার বাবা মার বিরাট অভিনয় করে ঘরে তুলে। এতদিন সবই ঠিক ছিল, এখন জানতে পারলাম আমার মতো এতিমকে বউ হিসেবে গ্রহণ করছে ওই মেয়ের জন্য। সে কেন দিন মা হতে পারবে বলে এই ব্যবস্থা করেছে। ওই মেয়ের প্রেমে যখন এতটাই পাগল, তাহলে তাইবাকে বিয়ে করার দরকার কি ছিল? তবে তাকে এবার বুঝাবো। এমন তো না যে তোমার বাবার বংশ নির্বংশ হতো। মিরাজ ছিল তার বাচ্চা হলেও এই বংশ রক্ষা পেত। জানিস ইদ্রিস, তুই যখন তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা বললি, আমার তোর ছেলেকে খুব ভালো লাগলো।
মেয়েকে বললাম। মেয়ে ছবি দেখে বলল, মন্দ নয়, দেখা যাক। তবে সে পালিয়ে বিয়ে কথা বলল। আমি ভাবলাম ভাবনাটা মন্দ না, একসাথে মেয়েও বন্ধু দুজনেই খুশি থাকবে ভেবে রাজি হই। আর তোর অফিসে লোকের মাধ্যমে ছোট পদের চাকরির ব্যবস্থা করায়। পালিয়ে বিয়ে করবে ভেবে 6 মাসের রান্না বান্না ও ঘরের সমস্ত কাজের ওপরে কোর্স করে। যে মেয়েকে দিয়ে আমরা এক গ্লাস পানি ঢেলে খাইনি, সেই মেয়ে তার সংসারে এসে তোদেরকে সবাইকে রান্না করে খাওয়ায়। কিন্তু তোরা ভুল মেয়ের ওপরে তোদের এই নোংরা চাল চেলেছিস। ওদের মুখে টেপ খুলে দাও, কি বলতে চাই শুনি। টেপ খুলে দিলে কেউ কোনো কথা বলে না। এই ছেলে ওই মেয়ে কি জন্য মা হওয়ার ক্ষমতা হারিয়েছে জানো? মাথা নিচের দিকে রেখে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই মেয়ে এটাই বলছে ওদেরকে। হ্যাঁ, আমার যা হয়েছিল তাই তো বলবো। তাই নাকি? আমি তো জানি তুমি অবৈধ বাচ্চা নষ্ট করতে গিয়ে মা হওয়ার ক্ষমতা হারিয়েছ। কি যাতা বলছেন? তাই তাহলে মৃত্যু সদন হাসপাতালে 4 নং ওয়ার্ডের 15 নং বেডে কে ভর্তি হয়েছিল? এই কথা শুনে কেয়া ঘামতে লাগলো। একজন ডাক্তার আসল সে সবাইকে জানালো সেই কেয়ার অ্যাবর্শন করিয়েছে। কেয়াকে বলেছিল যাতে এই অ্যাবর্শন না করায়, কারণ এই পর্যন্ত সে 4 বার অ্যাবর্শন করিয়েছিল। এখন পেটে বাচ্চা বড় হয়ে গেছে, তাই অ্যাবর্শন করালে মা হওয়ার ক্ষমতা চিরদিনের মতো হারিয়ে ফেলতে পারে। জানিস সিদ্দিস, তোর ছেলের বউ এত টাকার চাকরি কি করে পেয়েছে? বিভিন্ন সময় বিভিন্ন বসদের বেডে গিয়ে তোদেরকে আমি শাস্তি দেব, তবে 7 দিন পরে। এই 7 দিন তোরা বুঝবি খারাপদের সাথে কি কি হয়। চল মা, অনেক হয়েছে আর না। ওরা জানে না সামনে ওদের জন্য কি অপেক্ষা করছে। বাবা ভাইয়া আমাকে উঠাও। রাজার সামনে গিয়ে, ভাইয়া আমার ঘরে একটা লাঠি আছে যেটা দিয়ে ও আমাকে মেরেছিল, ওটা নিয়ে আসতে বলো। মেহের দৌড়ে গিয়ে নিয়ে আসলো। নাও ভাবি, দেখিয়ে দাও মেয়েরা দুর্বল নয়। তাই এবার লাঠিটা নিয়ে ধাপ ধাপ করে বাড়ি মারছে। মারার আগে মুখে টেপ লাগিয়ে নেয় যাতে চিৎকার করতে না পারে। রাজের হাত পা বাঁধা, মাটিতে ছটফট করছে। আজ আমি প্রেগনেন্ট বলে বেঁচে গেলে, না হলে বুঝতাম মেয়েদের গায়ে হাত তোলার জন্য ওই হাতটাই রাখতাম না। এই তাই বা, আমার ছেলেকে মেরো না, তোমার দুটো পায়ে পড়ি, ওকে ছেড়ে দাও। কেন মা, আপনাদের কথাই যখন আপনার কাপুরুষ ছেলে আমাকে মেরেছিল তখন আপনাদের তো একটুও মায়া হয়নি। এবার একবারও ভেবেছেন মেয়েটার পেটে বাচ্চা যদি একটা বাড়ি পেটে লাগে তাহলে মা বাচ্চা দুজনেই মরে যাবে? ভাইয়া কালির ব্যবস্থা করো, ওই মেয়ের মুখে কালি দিয়ে লেপে দেব। তাই বা মামুনি, এই কাজ তোমার করতে হবে না, তাতে তোমার হাত নষ্ট হবে, তাই এই কাজটা তোমার আন্টিদের ওপরে ছেড়ে দাও। তাই বা বাঁকা হেসে সরে এলো। অবশ্যই আন্টি নেন, শুভ্র কাজে দেরি করবেন না। প্রতিবেশী আন্টিরা মুখে কালি মেখে দিয়ে ছবি তুলে এফবিতে ছেড়ে দিল। চলো মায়া খান, বাড়ি যাওয়ার আগে হাসপাতালে যাব, দেখতে হবে বাচ্চার কিছু হয়েছে নাকি। ভাবি আমরাও যাব, প্লিজ শুধু জেনে চলে আসব। এমনিতেই আমি আর ভাইয়া আগামী সপ্তাহে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তখন হয়তো তোমার সাথে দেখা নাও হতে পারে। আচ্ছা চলো। মা বাবা ভাইয়াকে ওই অবস্থায় রেখে ওরা চলে গেল। কাজের খালা তাদের হাতে পায়ে বাঁধন খুলে দিয়ে সেও এই বাড়িতে কাজ করবে না বলে চলে গেল। বাবারে, এই চরিত্রহীন মেয়ের জন্য এত কিছু করলাম, তাই তো আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। হে মা, কে জানতো ওই এমন ওর প্রেমে পড়ে আমি এত কিছু করলাম, যা মানুষ থেকে অমানুষ পরিণত হলাম। জানো, বিয়ের বুদ্ধিটা ওই দিয়েছিল। ওর মতো শয়তানের সাথে থেকে আমিও শয়তান হয়ে গেলাম। থামো তোমরা, আজকের পর কি হবে তা ভাবো। ব্যবসা যা ছিল তাও যাবে, কারণ আরিয়ানের মেয়ের সাথে এমনটা করেছি শুনলে আমাদের সাথে কেউ ডিল করবে না, বাড়িটাও থাকবে না, আমাদের জেলে যেতে হবে। রাজকে দেখে এই মেয়ের প্রেমে এত পাগল হলি, আর আমাদেরকেও পাগল বানালি। জানো সালমা, তাইবা মেয়েটাকে দেখেছি একবার, সেই মেয়ের সামনে এই মেয়ে কিছুই না।
কিন্তু আগের মতো করে আসেনি বলে আমি চিনতে পারি নাই। মা, এসব কথা এখন রাখো, আমাকে ধরো। আমার সারা শরীর ব্যথায় ফেটে যাচ্ছে। ডাক্তার ডাকো। মাকে নিয়ে ঘরে এসে দেখে কেয়া গোসল করে বের হলো। এই যে জমিদারনি, এবার রান্নাঘরে যান, গিয়ে আমার ছেলের জন্য স্যুপ রান্না করে আনো, ওকে ওষুধ খাওয়াতে হবে। আর ডাক্তার আসছে, তার জন্য নাস্তার ব্যবস্থা করো। কে এখন কাউকে কিছু বলল না, কারণ তার কাছে জব নেই। থাকার মতো একটা ফ্ল্যাট আছে, সেটাও ভাড়া দেওয়া, তাই তো কিছু বলতে গিয়েও বলছে না। যদি ওরা বাসা থেকে বের করে দেয়। তাবুকে নিয়ে সবাই হাসপাতালে এলো। ডাক্তার দেখে অনেকগুলো পরীক্ষা দিল। পরীক্ষার রিপোর্ট 2 ঘন্টা পরে দিবে, তাই সবাই বসে আছে। আন্টি ভাবিকে এখন কিছু খাওয়ানোর দরকার, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। ভাবি কিছুই খাইনি। লাবণ্য বেগমের মনে হলো, তাই তো সে আদিকে বলে খাবার আনতে বলল। ভাইয়া যদি কিছু মনে না করেন তাহলে আমিও যাব আপনার সাথে, কারণ আপনি বুঝতে পারবেন না ভাবি কি খায়। আচ্ছা চলো। ক্যান্টিনে এসে ওরা ভাত, ডাল, মুরগির মাংস, মাছ ভাজা, 2-3 পদের ভর্তা নিল, শেষে পায়েস নিল। আসার সাথে সাথে ওরা একটা কেবিন নিয়েছিল, তাই খাবার নিয়ে কেবিনে গেল। আদি সবার জন্য খাবার নিয়েছে। লাবণ্য যখন তাবুকে খাওয়াতে চাইলো তখন মেহের বাধা দিল। আন্টি কিছু মনে করবেন না, আজ আমি ভাবিকে খাইয়ে দেই, এরপর থেকে আপনার দায়িত্ব, আপনারা সবাই খান বলে তাবুকে খাওয়াতে লাগলো। সবাই অল্প কিছু খেলো। ভাবিকে খাওয়ার পর মেহেরও খেলো। মেহের, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কেন আমার মেয়ের জন্য এতটা করছো? আন্টি ভাবি আর সব ভাবিদের মতো না, সে এতদিন আমাকে ননদ নয়, ছোট বোনের মতো ভালোবেসেছে। এখন বড় বোনের দুঃসময়ে তার পাশে থাকতে না পারলে নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেব কিভাবে? আমার পরিবারের লোকেরা অন্যায় করেছে, তাই তাদের বিরোধে যেতে আমার কষ্ট লাগছে না। আমি তো ভাবিকে নিয়ে পালাতে চেয়েছি, তার আগেই আপনারা এসে হাজির। মেহের, তুমি আর মেরাজ আমাকে এতিম ভেবে দূরে না ফেলে আরও আপন করে নিয়েছো। সত্যি আমি অবাক হই তোমাদের দেখি। ভাবি, অন্যায় তো অন্যায়, তাই না? তারা আমাকে যত আপনজন হোক না কেন। তাছাড়া আমারও একটা বোন আছে, তাহলে আমি আরেকজনের বোনের সাথে অন্যায় দেখে চুপ থাকি কি করে? আমি একটা বাসা নিয়েছি, তাই 3 দিন পরেই ও বাসায় উঠেছি। যতদিন দেশে আসো ততদিন আমরা রোজ তোমার সাথে যোগাযোগ করব। আদি মুগ্ধ হয়ে 2 ভাই বোনকে দেখে। সত্যি ওরা বাকি সবার থেকে আলাদা। গল্প, একটু ভালোবাসার ছোঁয়া।